বান্দরবনের পাহাড়ি জনপদের ঠান্ডা রাতে রাজনীতির চালচিত্র বদলাতে সময় লেগেছিল মাত্র ১২ ঘণ্টা। রবিবার মধ্যরাতে তখন কেন্দ্রীয় নেতৃত্বের একটি ফোন কলে পার্বত্য জেলার ৩০০ নম্বর আসনটি জাতীয় সংসদে পাঠানোর জন্য ত্যাগ হিসেবে দেওয়া হয়েছিল এনসিপিকে। তবে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল নীরবে, কিন্তু সেই আগুন যে মধ্যরাতের অন্ধকারে দগ্ধ হয়ে যাবে তা কেউই ভাবেনি। সোমবার দুপুরে একই আসন আবারও ফিরে এলো জামায়াতের ঝুলিতে। কিন্তু এই দ্রুত পরিবর্তনের পেছনের কারণটি রাজনৈতিক কৌশল নয়, ছিল তৃণমূলের সেই অবিনাশী শক্তির জয়, যা কেন্দ্রীয় টেবিলের ফয়সালাকে মাঠের বাস্তবতায় ভেঙে দিতে পারে। এনসিপির হাতে আসনটি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথেই বান্দরবানের রাজনৈতিক মাঠে যেন বজ্রপাত নেমে আসে। স্থানীয় নেতাকর্মীরা শুনতে পান তাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আবুল কালামকে বসিয়ে দেওয়া হয়েছে। এমন একজন প্রার্থী যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ক্ষোভে ফেটে পড়া নেতাকর্মীরা রাতভর ফোন কলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি ব্যক্তিগত বৈঠকে তাদের প্রতিবাদ জানাতে থাকেন। তাদের বার্তা ছিল স্পষ্ট, এই দানছত্র মেনে নেওয়া হবে না। অবশেষে কেন্দ্র বাধ্য হয় মাঠের সেই চাপ মেনে নিতে। কিন্তু এই ঘটনা যে শুধু বান্দরবানের গল্প নয় তা বুঝতে পেরেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনা উন্মোচন করেছে একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের, যেখানে জামায়াতের নেতৃত্বের অতি উদারতা তাদের নিজেদের ঘাঁটিতে ভয়ঙ্কর ফাটল ধরিয়ে দিচ্ছে। প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে চুয়াডাঙ্গা, ঢাকা, রংপুরের মতো গোল্ডেন সিটিতে। যেসব আসন জামায়াতের রাজনৈতিক রক্তরঞ্জনীতে গড়ে তোলা, সেখানে কেন বান্দরবানের মতো দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন হবে না? কেন সেই আত্মঘাতী নীতি এখনও বহাল থাকবে, যা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে জামায়াতের আসন বিতরণ বা চ্যারিটি রাজনীতির এক ভয়ঙ্কর চিত্র, যেখানে নিজেদের সবচেয়ে শক্তিশালী দুর্গ অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর সেই দুর্গের পাথরগুলো যেন নিজেরাই নিজেদের ভার বহন করতে পারছে না। চুয়াডাঙ্গা ২ আসনের দিকে তাকালেই চোখে পড়বে এই রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত এর প্রথম প্রমাণ। ১৯৯১ সাল থেকে এই আসনটি জামায়াতের রাজনৈতিক ঘাঁটি, একটি এমন দুর্গ যেখানে জামায়াতের প্রার্থীরা বারবার বিজয়ের পতাকা উড়িয়েছেন। স্থানীয় রাজনীতির মাটিতে এতটাই গভীরে জামায়াতের শেকড় যে প্রতিদ্বন্দ্বীদের পক্ষে এখানে জয় ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সম্প্রতি এই নিশ্চিত আসনটি উঠে গেল এনসিপির মোল্লা এহসান ফারুকের হাতে, এমন একজন লোক যিনি কট্টর জামায়াত শিবির বিদ্বেষী হিসেবে পরিচিত। সারাদিন যিনি জামায়াতকে গালমন্দ করেন, তাকেই কি জামায়াতের কর্মীরা কাঁধে করে সংসদে পৌঁছে দেবেন? এই প্রশ্ন এখন চুয়াডাঙ্গার প্রতিটি পাড়া মহল্লায় ঘুরপাক খাচ্ছে। স্থানীয় এক জামায়াত কর্মীর কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ে, এই লোকটার জন্য আমরা ভোট চাইব কোন মুখে? আমরা তো বলি সৎ লোকের শাসন চাই, তাহলে এতদিন ধরে যে দুর্নীতি করেছে সে কি হঠাৎ করে সৎ হয়ে গেল? একই চিত্র উঠে এসেছে ঢাকা ১১ আসনে। এখানে জামায়াত নেতা আতিকুর রহমান দিনরাত পরিশ্রম করে জয়ের ভিত্তি তৈরি করেছিলেন। একটি এমন ভোট ব্যাংক গড়ে তুলেছিলেন যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীদের ভোটার বানিয়ে আসনটি নিশ্চিত জয়ের পথে নিয়ে যাওয়া হয়েছিল। অভ্যন্তরীণ জরিপ বলছিল আতিকুর রহমানের জন্য অনিবার্য, কিন্তু সমঝোতার নামে আসনটি চলে গেল এনসিপির নাহিদ ইসলামের কোলে। সেই নাহিদ, যাকে তৃণমূলের ভাষায় জুলাই বিপ্লব বেছে দেওয়া প্রার্থী হিসাবে অভিহিত করা হয়। গতকালও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে নিজের দলের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছেন, যেখানে ইচ্ছাকৃতভাবে সাদিক কায়েমকে মাইনাস করা হয়েছে। এই ছবি দেখে সাদিক কায়েমকে কেটে বাদ দিয়ে ফেসবুকে আপলোড করেছেন নাহিদ। এই কৌশলে আচরণ দেখে জামায়াত কর্মীরা প্রশ্ন তুলেছেন, এই লোককে আদৌ তাদের প্রার্থী হতে পারেন? তিনি কি জামায়াতের জন্য ভোট কেন্দ্রে ভোটার আনতে পারবেন, নাকি শুধু নিজের প্রচারে ব্যস্ত থাকবেন? রংপুর ৪ আসনেও একই হাহাকার শোনা যাচ্ছে। এই আসন জেলা জামায়াতের আমির এটিএম আজম খানের মতো হেভিওয়েট প্রার্থীর জন্য প্রস্তুত। এমন একটি স্থান যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়ের পর ৫ জন শহীদের রক্তে ভেজা উর্বর মাটি। সেই আসনটি দেওয়া হলো এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে, যিনি একসময় শিবিরের সাথে ছিলেন ঠিকই, কিন্তু এখন তার জনভিত্তি কতটুকু তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপির শিল্পপতি ইমদাদ ভরসার মতো টাকার গরমের সামনে আক্তারকে আদৌ টিকে থাকতে পারবেন? জামায়াত কর্মীরা সরাসরি বলছেন এগুলো আসলে সমঝোতা নয়, বরং এক ধরনের রাজনৈতিক আত্মহত্যা। বিএনপিকে ইচ্ছাকৃতভাবে এসব আসন ছেড়ে দেওয়া। এদিকে ঢাকা ৮ আসনটি জামায়াতের সবচেয়ে বেশি ভোটারের আসন, একটি এমন ভোট ব্যাংক যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীদের ভোটার বানিয়ে ৩ যুগ ধরে প্রস্তুত করা হয়েছিল। এই আসনটি মূলত জামায়াত নেতা মীর কাশেম আলী মিন্টুর জন্য তিলে তুলে গড়ে তোলা হয়েছিল, কিন্তু এখানে প্রার্থী করা হলো নাসির উদ্দিন পাটোয়ারি ওরফে ডার্বি নাসিরকে। জামায়াতকে সবচেয়ে বেশি গালমন্দ করা সেই নাসিরকে, যাকে মির্জা আব্বাসের বিপরীতে দুধের শিশু বলাটাও পাপ হবে। এই পাটোয়ারি প্রথমে চাঁদপুরে গড় সংযোগ করে দেখিয়েছিলেন, কিন্তু সেখানে ভাত নাই বুঝতে পেরে ঢাকা ১৮ আসনে আসেন। সেখানেও তার কোনো অস্তিত্ব না পেয়ে এখন তিনি জামায়াত এনসিপি জোটের ঢাকা ৮ আসনের প্রার্থী।
এগুলো শুধু সেই ফাইজলামি শহীদ ওসমান হাদির আসনে এমন একজন ফালতু প্রার্থী দেওয়া জামায়াতের বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা। এবি পার্টির কুখ্যাত নেতা মজিবুল হক মঞ্জু, যিনি জামায়াত ভাঙ্গার অন্যতম কারিগর, যাকে দেওয়া হয়েছে জামায়াতের সবচেয়ে শক্তিশালী আসন ফেনী 2-তে। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার জন্য মানুষ প্রায় পাগল হয়ে আছে, কিন্তু তাকে বাদ দিয়ে আসনটি দেওয়া হয়েছে এমন একজনকে যার জামায়াত কর্মীদের ভোট চাইতে হবে। এই অসম্ভব দ্বন্দ্ব এখন ফেনীর রাজনৈতিক মাঠে প্রতিদিনই নতুন করে প্রশ্ন তুলছে। এখন আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমনাইয়ের প্রসঙ্গে। তাদের 143টি এ গ্রেড আসনের তালিকা দেখলে মনে হয় তারা দিবাস্বপ্ন দেখেছে। জামায়াতের ভোট ব্যাংক তো কুমিল্লা 11, চট্টগ্রাম 15, চট্টগ্রাম 3, এমনকি সাতক্ষীরা 3 আসনেও তারা দাবি করে বসেছে। কিন্তু সাতক্ষীরা কি জিনিস তা ইসলামী আন্দোলন জানে। জামায়াত সেখানে 300 ভোল্টেজ প্রচারণা চালাচ্ছে, আর চরমনাই সেখানে জামায়াতের কাঁধে ভর করে পাশ করতে চায়। বাস্তবতা হলো ইসলামী আন্দোলনের এসব আসনে কোনো নির্বাচনী প্রচারণা নেই, মিছিল, মিটিং বা ভোট কেন্দ্র, ভোটার আনার সামর্থ্য তাদের নেই। সব করতে হবে জামায়াতকে, আর জামায়াত তাদের জন্য জান প্রাণ দিয়ে খাটার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারা উল্টো জামায়াতের কলিজা বা দুর্গগুলো নিয়ে টানাটানি করছে। সোশ্যাল মিডিয়ায় তাদের নেতারা সিন্ডিকেট করে পোস্ট দিচ্ছেন, আর জামায়াত কর্মীরা চুপ আছেন জোটের স্বার্থে। কিন্তু চরমনাইয়ের এই আচরণ দেখে মনে হয় তাদের আবদার মেটাতে হবে, নয়তো তারা জামায়াতের উপর দোষ চাপিয়ে খেটে পড়বে। নিজেদের সামর্থ্য অনুযায়ী আসন চাওয়াটা কি শোভন ছিল না? জামায়াতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত উদার মনের মানুষ, কিন্তু রাজনীতিতে অতি উদারতা অনেক সময় দুর্বলতা হিসেবে গণ্য হয়। এনসিপির মতো দলকে, যাদের নেতারা জামায়াতকে নিয়ে বিষোদ্গার করে, তাদের হাতে নিশ্চিত আসনগুলো তুলে দিয়ে আমির সাহেব কি কর্মীদের মন ভাঙলেন না? ময়মনসিংহ 6, মানিকগঞ্জ 2, শেরপুর 1, তালিকা অনেক লম্বা। কর্মীরা বলছেন, আমরা যাদের চোর বাটপার ভাবি তাদের জন্য ভোট চাইব কোন মুখে? জামায়াত তো বলে সৎ লোকের শাসন চাই। তাহলে এনসিপির এই বাচ্চা কাচ্চারা যারা এতদিন দুর্নীতি করলো তারা কি সৎ ছেলে? ভোটের মাঠে কোনো চ্যারিটি বা দানসত্র নয়। সমঝোতা মানে হলো যার যেখানে জয়ের সম্ভাবনা বেশি সে সেখানে প্রার্থী দিবে। কিন্তু জামায়াত দিচ্ছে উল্টো ফর্মুলায়। নিজেদের নিশ্চিত আসনকে অন্যকে ছেড়ে দিয়ে নিজেদের তিলে তিলে গড়া দুর্গ অন্যদের হাতে তুলে দিচ্ছে। এর ফলাফল কি হবে? অনেক নেতাকর্মী হয়তো ক্ষোভে ভোট কেন্দ্রেই যাবেন না, আর নির্বাচন পেরোলে এনসিপির এই নেতারা যে আবার পোলটি নেবে না, এদের জিতলে তো গাদ্দারি করবেই, আর হারলে বলবে জামায়াতের লোকজন আমাদের জন্য কাজ করে নাই, এজন্য আমরা হেরে গেছি। সুতরাং জামায়াতকে এবার ফাটাও। বান্দরবনের ঘটনা প্রমাণ করেছে কেন্দ্র ভুল করতে পারে, কিন্তু তৃণমূল কখনো ভুল করে না। বান্দরবনে যদি 12 ঘন্টায় সিদ্ধান্ত বদলানো যায়, তবে চুয়াডাঙ্গা, রংপুর ও ঢাকার ওই আসনগুলো নিয়েও পুনর্বিবেচনার সময় এখনও শেষ হয়নি। জামায়াত নেতাদের বুঝতে হবে, কর্মীদের মনোবল ভেঙে দিয়ে কোনো জোট সফল হয় না। এনসিপি বা চরমনাইকে খুশি করতে গিয়ে নিজেদের ঘরের সন্তানদের এতিম করাই এই নীতি আত্মঘাতী হতে পারে। জোট অবশ্যই হতে হবে, কিন্তু সেই জোটে জামায়াতের প্রার্থী অবশ্যই 250 জন থাকতে হবে। জামায়াতে যদি নিজেরাই মাত্র 150 আসনে নির্বাচন করে, আর এনসিপি, চরমনাই বা অন্যান্য দলগুলোকে 150 আসন ছেড়ে দেয়, এটা হবে চরম আত্মঘাতী। লিখে দেওয়া যায় যে তোমরা জিতেই যাও। দর্শক, আপনার কি মনে হয়, জামায়াতের কি উচিত তৃণমূলের কথা শুনে এই নিশ্চিত আসনগুলো ফিরিয়ে নেওয়া, যেহেতু এখনো সময় আছে, নাকি জোটের স্বার্থে এই ত্যাগ মেনে নেওয়া উচিত? এই প্রশ্ন এখন জামায়াতের প্রতিটি কর্মীর মনে দগদগে ঘা হয়ে জ্বলছে, আর উত্তর খুঁজতে হবে খুব দ্রুত, নইলে রাজনৈতিক মাঠে যে ভাঙনের শব্দ শোনা যাচ্ছে তা হয়তো আর কোনোদিন মেরামত করা যাবে না।